আচ্ছা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও তাহলে একজন একটু কমেন্ট করে জানাও। আর তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটাও জানাও। উম, আচ্ছা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ওকে। আচ্ছা, সম্ভবত প্রবলেম হয়েছিল একটু। আহ, আমি আবার তাহলে কথাগুলো শুরু থেকে বলছি, তোমরা একটু খেয়াল করো। আহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বিশ্বে কোভিড-19 করোনা ভাইরাস করোনা ভাইরাসের মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এটা তোমরা অবগত আছো। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার এই পরিপ্রেক্ষিতে আমাদের অনলাইন ক্লাস নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো এখন এই অনলাইন ক্লাসের যে ব্যাপারটা সেটা পৃথিবীতে অনেক আগে থেকে চলে আসছিল স্বল্প পরিসরে। আহ, কিন্তু বাংলাদেশে আমরা আসলে সেভাবে অনলাইন ক্লাসের সাথে পরিচিত একেবারেই ছিলাম না, অভ্যস্ত ছিলাম না। এখন আমরা নতুন করে এই নতুন একটা পরিস্থিতির সাথে আমাদের অভ্যস্ত হতে হবে। তো নতুন পরিস্থিতিতে যেমন অনেকগুলো ব্যাপার আগের মতো পাওয়া যায় না, আবার নতুন পরিস্থিতিতে অনেকগুলো ব্যাপার নতুন নতুন কিছু সুযোগ সুবিধাও পাওয়া যায়। তো অনলাইন ক্লাস এটা আমাদের জন্য নতুন একটা ব্যাপার। এখানে আমরা আগের মতো হয়তো সবকিছু পাবো না, পুরানো সব জিনিস। আবার এখানে আমরা নতুন নতুন খুবই এক্সেলেন্ট জিনিসপত্রগুলো পাবো। তো এই অনলাইন ক্লাসের সাথে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে অভ্যস্ত হতে হবে। যদি আমরা অভ্যস্ত হই, এই অনলাইন ক্লাসের মধ্যে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। যেমন তুমি একটা ক্লাস মিস করলে পরে এসে দেখার সুযোগ পাও। এই সুযোগটা অনলাইন ক্লাস দিচ্ছে, প্ল্যাটফর্মে সে সেভ করে রাখে, পরে তুমি দেখতে পাচ্ছ। তো এই ধরনের অনেকগুলো সুযোগ সুবিধাই আছে, যেগুলো হয়তো ক্লাস নিতে নিতে তোমরা বুঝতে পারবা। ক্লাসের মধ্যে হয়তো অনেক কিছু প্র্যাকটিক্যালি দেখানো যায় না। অনলাইন ক্লাসে আবার সেই বিষয়গুলো, যেমন বিশেষ করে আইসিটির যে ব্যাপারগুলো, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো যাবে। তো এখানে একটু এক্সট্রা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। আচ্ছা, প্রথমত আমরা আহ, সবাই এই কথাগুলো আমি এই জন্য বললাম, সবারই উচিত হবে, যেহেতু নতুন একটা পরিস্থিতি, এই নতুন পরিস্থিতি, নতুন অবস্থা, নতুন একটি পরিবেশের সাথে তোমাদের অভ্যস্ত হতে হবে। তো এই অভ্যস্ত হওয়ার জন্য তোমার মানসিকভাবে ব্যাপারগুলো নেওয়ার জন্য প্রিপারেড থাকতে হবে, এটা হলো ব্যাপার। তুমি যদি নিজের থেকে প্রিপারেশন নাও যে হ্যাঁ অনলাইন ক্লাস থেকে আমি কিছু শিখবো, তাহলে তুমি শিখতে পারবা, প্রবলেম হবে না। আর তুমি যদি এটা গুরুত্ব সহকারে না নাও, তাহলে তোমার আসলে অনলাইন ক্লাসগুলো তোমার কোনো কাজেই আসবে না। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, সবার প্রতি অনুরোধ থাকবে, তোমরা অনলাইন ক্লাসগুলো খুবই গুরুত্বের সাথে নিবা। এবং অনলাইন ক্লাস থেকে অনলাইন ক্লাসকে ক্লাস মনে করেই করতে হবে, এবং গুরুত্ব দিয়ে করতে হবে। যদি তুমি সেটা করো, সেক্ষেত্রে তুমি উপকৃত হবে। তো আসো আমরা এবার, আমি একজন বলেছো যে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে তাহলে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তো তোমরা জানো যে কালকে পরীক্ষামূলকভাবে হঠাৎ করেই এসেছি। আসার পরে তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে আমি টেস্ট করেছি যে ব্যাপারগুলো ঠিকঠাক আছে কিনা। তো সেখানে কিছু ব্যাপারগুলো বলেছি যেগুলো তোমরা অলরেডি শুনেছো। আম, আমি আজকে আবার অনেকে ওই গত ক্লাসে ছিল না, আজকেই প্রথম এসেছো। তো সবার জন্যই আমি আগের ব্যাপারগুলো একটু রিভিউ দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি সামনে চলে যাব। তো এখন আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। দেখি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাও কিনা। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও, একটু কমেন্ট করলে ভালো হয়। আহ, আচ্ছা।
উম, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? একজন একটু কমেন্ট করে আমাকে জানাও যে হ্যাঁ দেখতে পাচ্ছ। ওকে, ঠিক আছে, তাহলে আমি এবার শুরু করতে পারি। হ্যাঁ, তাহলে এবার আমি শুরু করি। আচ্ছা, তোমরা আমি ফুল ইয়া দেওয়ার পরে দেখতে পাও কিনা এটা একটু লাস্ট জানাও, তাহলে আমি হয়তো ফুল মোডে কাজটা করতে পারবো। উম, আমি ফুল স্ক্রিন মোডে দিয়েছি, এই মোডটা কি তোমরা দেখতে পাও? ওকে, আচ্ছা, হুম, ঠিক আছে, ফুল স্ক্রিন মোডেও দেখা যাচ্ছে, তাহলে আমরা ফুল স্ক্রিন মোডেই করতে পারি, এটা তোমাদের দেখতে বেশি সুবিধা হবে। ওকে, তো আমাদের সাবজেক্টের যে নামটা সেটা হচ্ছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটার বাংলা দাঁড়াচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এখানে আমি একটু কথাই বলে নিই তোমাদেরকে। আমি যে বিষয়গুলো নিয়ে আসছি সবগুলো বিষয় র্যান্ডমলি নিয়ে আসছি। তো এগুলো র্যান্ডমলি আনার কারণটা কি? কারণটা হচ্ছে আমি টেস্ট পেপার বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো বারবার এসেছে এবং বেশিবার এসেছে, বেশি ইম্পর্টেন্ট, তো যেই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট সেটাকেই ফার্স্টে রাখা হয়েছে। তো ইম্পর্টেন্সের দিক থেকে তোমার এই প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এখানে যে ব্যাপারগুলো আসবে সবগুলাই র্যান্ডম ব্যাপারগুলো আসবে। তো র্যান্ডম ব্যাপারগুলো র্যান্ডম আকারে পয়েন্ট পয়েন্ট আকারে নিয়ে আসার কারণ হচ্ছে লাইভ ক্লাসে তোমরা যেহেতু অভ্যস্ত হচ্ছ মাত্র, এখনই আমি কোনো একটা টপিক ধরে আলোচনা যদি করি তাহলে দেখা যাবে লাইভে তোমরা তো অভ্যস্ত না, একটু পরে আসলে বা একটা কথা ছুটে গেলে সেভাবে বুঝতে পারবে না। তো দুই একটা ক্লাস গেলে তোমরা যখন অভ্যস্ত হয়ে যাবা, অভ্যস্ত হওয়ার সাথে সাথেই তারপরে আমরা ওই প্রসিডিওরে চলে যাব, যে একটা টপিক ধরে এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্লাসের মধ্যে একটা টপিককেই খুব ভালো করে বোঝানো হবে, যাতে তুমি ওই টপিক থেকে যে কোনো কোশ্চেন করলে আনসার করতে পারো এবং ওই টপিক সম্পর্কে তোমার একটা সাউন্ড নলেজ হয়, সাউন্ড নলেজ অ্যাকোয়ার করতে পারো। সেইভাবে এই ক্লাসগুলো নেওয়া হবে। তো আজকে বা দুই একটা ক্লাস যেভাবে চলবে সেটা হচ্ছে তোমার র্যান্ডম পয়েন্টগুলো চুজ করে নিয়ে আসছি, সেগুলোর উপর আলোচনা হবে। তো এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কোড। কোড কি জিনিস? কোড হচ্ছে তোমার কোনো তথ্যকে সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কোড বলে। এই কোড সম্পর্কে এই কোশ্চেনটা বারবার এসেছে, তো এই জন্য এই পয়েন্টটা সবার আগে চলে আসছে। দেখো, তোমাদেরকে যদি আমি কিছু এক্সাম্পল দেই বোঝার জন্য, কোনো তথ্যকে সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত যে পদ্ধতি সেটাকে বলা হয় কোড। এখন এই এই কোড ব্যাপারটা চলে আসছে কিভাবে? কোড ব্যাপারটা আসছে হচ্ছে আহ, মানুষের আহ, নানা সময় গোপনীয়তার সাথে তথ্য প্রেরণের প্রয়োজন ছিল। যেমন ধরো, একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ চলছে, তাহলে কি হবে? এই দেশ তোমার নানা রকম গোয়েন্দা সংস্থার তথ্যগুলো প্রেরণ করবে, এদিক ওদিক নিবে। তো এই তথ্যগুলো প্রেরণের জন্য গোপনীয়তা অবশ্যই লাগবে। তো এই গোপনীয়তার জন্য তোমার, এটা ধরো যে কম্পিউটার আবিষ্কারের পূর্ব যুগ, তো এই কম্পিউটারের আবিষ্কারের পূর্ব যুগে ওনারা এই তথ্যকে গোপনীয়তার সাথে প্রকাশ করার জন্য ওনারা নানা রকম কৌশল করে এই তথ্যগুলো লিখে পাঠাতেন। কারণ তথ্য সবসময় তো নিয়ে সবার পক্ষে যাওয়া সম্ভব না, একটা মিডিয়ার মাধ্যমে হয়তো পাঠাতে হয়। তো এই মিডিয়ার মাধ্যমে দেখা গেল একজন লোকের মাধ্যমে পাঠাচ্ছে, ওই লোককে মেরে ওর কাছ থেকে তোমার মেসেজটা নিয়ে নিল। তো এই তথ্য মধ্যখানে যদিও মরেও যায়, ওর হাত থেকে কাগজটা কেউ পেয়েও যায়, সে যাতে ওইটা না বুঝতে পারে এরকম কৌশল করে, নানা রকম কৌশল করে এগুলো লেখা হতো। ওখান থেকেই তোমার কোড শব্দটা চলে আসছে। আর এই কোডিং পদ্ধতি তোমার কম্পিউটার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যাপক একটা ভূমিকা রেখেছে।
এই কারণে কম্পিউটারের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলোর নাম কোড হয়ে গেছে, বা ইনস্ট্রাকশনগুলো লিখে প্রোগ্রামিং যেটা করি সেটাকে আমরা কোড বলি। তো এখানে আমি একটা এক্সাম্পল বাস্তব জীবন থেকে বোঝানোর জন্য দিয়েছি। যেমন ধরো আমরা অ্যালগোরিদম কি হবে না হবে এটা কিন্তু ফিক্সড নেই। সারা পৃথিবীতে এক একজন এক একভাবে অ্যালগোরিদম ইউজ করবে। তো আমি ধরো এরকম একটা নিয়ম নিলাম যে 0 = 1, এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু হচ্ছে 1, সি ইকুয়াল টু 3। তাহলে এইভাবে চলতে থাকবে। জেড ইকুয়াল টু তাহলে কত হবে? 25 হবে। তো যেহেতু আমি 0 থেকে শুরু করেছি, তো দেখো আমি যদি এই অ্যালগোরিদমটা ধরে নিই, যে আমি এভাবে ধরে নিলাম, এভাবে ধরে নিয়ে দেখো এখানে একটা শব্দ আছে নাসির। আমি আমার নামটা কি করলাম, আহ, দেখো এই নাসির শব্দটাকে যদি আমি এই মান হিসাবে বসিয়ে বসিয়ে কনভার্ট করি, তাহলে দেখো এন এর মান আসে 13। এন হচ্ছে 14তম অক্ষর, আর যেহেতু 0 থেকে শুরু করা হয়েছে এই কারণে এক কম হবে, 13 আসে। আর যেহেতু এটা শেষ হয়েছে, এটা মানে অক্ষরের ফাঁকে ফাঁকে আমি @ দিলাম। এটা যে সব জায়গায় এক হবে তা না, @ দিলাম। এরপরে দেখো এ এর ভ্যালু হচ্ছে 0, 0 বসালাম। এস এর ভ্যালু হচ্ছে 18, 18 বসালাম। আই এর ভ্যালু হচ্ছে 8, এবং আর এর ভ্যালু হচ্ছে কত? 17। তারপরে এই যে একটা ওয়ার্ড শেষ হচ্ছে, ওয়ার্ড শেষটা আমি বুঝিয়েছি তোমার কি হ্যাশ চিহ্ন দিয়ে। তো এইভাবে করে দেখো এখন একটা প্লেন টেক্সটে ছিল, নাসির শব্দটা ছিল প্লেন টেক্সট। এই প্লেন টেক্সটকে আমি কোডিং এর অ্যালগোরিদমের মাধ্যমে আমি এটাকে এনক্রিপ্টেড করে ফেললাম। এনক্রিপ্টেড করে ফেলার কারণে দেখো এনক্রিপ্টেড করে ফেললাম, এই এনক্রিপ্টেড যে মেসেজটা, এটা কিন্তু মধ্যখানে হঠাৎ করে একজন দেখলে সেটা বুঝতে পারবে না। আবার এই এনক্রিপ্টেড মেসেজটা আমি যার কাছে পাঠাতে যাচ্ছি, সে যেহেতু এই নিয়মটা জানে যে হ্যাঁ এইভাবে এইভাবে উনি লিখে থাকেন, তো ও কিন্তু এই মেসেজটা দেখলে বুঝতে পারবে যে এখানে নাসির লেখা। কিন্তু এই মেসেজটা ও ছাড়া যার কাছে এই অ্যালগোরিদমটা নেই, যে এখানে A = 0, B = 1, এই ফর্মুলা ফলো করে, এই অ্যালগোরিদম ফলো করে এই এনক্রিপশনটা করা হয়েছে, তো যার কাছে এই ব্যাপারগুলো নাই, এই অ্যালগোরিদমটা নাই, তার পক্ষে কিন্তু এই শব্দটা, এই এনক্রিপ্টেড কোডটা কোনোভাবেই বোঝা সম্ভব নয়। তো এখানে একটা বিষয় আমি পুরো ব্যাপারটাই বললাম, এখানে বেশ কিছু শব্দ চলে আসছে, খেয়াল করো। এক নাম্বার হচ্ছে যে কোডিং কি, কোডিং হচ্ছে এই প্রসেসটা, তোমার কোনো তথ্যকে সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশ করার যে প্রসেস, সেটাই হচ্ছে কোডিং। আর তোমার এখানে যে ব্যাপারটা, এখানে দেখো A = 0, B = 1, এইভাবে যে ধরলাম, একটা কিছু ধরে নিলাম, এটা হচ্ছে অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদমের ভিত্তিতে এই যে নাসির যে শব্দটা, এটা হচ্ছে প্লেন টেক্সট, মানে যে টেক্সটটা মানুষ পড়তে পারে, হিউম্যান রিডেবল, সেটাকে বলে প্লেন টেক্সট। তাহলে নাসির শব্দটা হচ্ছে প্লেন টেক্সট। এই নাসির শব্দটা, এই প্লেন টেক্সটটাকে এই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কি করলাম, এনক্রিপ্ট করলাম। এই প্রসেসটাকে বলা হয় এনক্রিপশন। এই যে অ্যালগোরিদমের ভিত্তিতে এটাকে প্লেন টেক্সটকে কনভার্ট করা হচ্ছে, এটাকে বলা হয় এনক্রিপশন। এই এনক্রিপশন করার পরে আমরা যেটা পেলাম সেটাকে বলবে এনক্রিপ্টেড বা কোডেড। এনক্রিপ্টেড মেসেজ বা কোডেড মেসেজ বলা হবে। তো এই কোডেড মেসেজ এবং এনক্রিপশনের বিপরীত একটা প্রসেস, এই মেসেজটা পাওয়ার পরে যিনি নাকি এই মেসেজটাকে আবার প্লেন টেক্সটে কনভার্ট করবেন, এই যে বিপরীত যে প্রসেসটা, সেটাকে বলা হয় ডিক্রিপশন। এনক্রিপশন, ডিক্রিপশন এবং এনক্রিপ্টেড এবং কি কোডেড ডেটা, এখানে বেশ কিছু টার্ম কিন্তু আছে। তো এই এই যে এনক্রিপশনের ব্যাপারগুলো তোমরা পাবা হচ্ছে চ্যাপ্টার 6-এ। তো আমি পুরো ব্যাপারটা এখানে বললাম যাতে তোমাদের পুরো ব্যাপারটা সম্পর্কে একটু আইডিয়া আসে। তোমাদের আসলে আইডিয়া গুলো ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আসলে তুমি ব্যাপারগুলো ওভাবে বুঝতে পারবে না। তো আহ, আমি একটু চেক দিয়ে নিচ্ছি তোমাদের কি অবস্থা। তোমরা সব কি ঠিকঠাক আছে? এভরিথিং ইজ ওকে? আচ্ছা, উম, তোমরা একজন একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে বলেই মনে হচ্ছে। ওকে, তো এখন আমরা, হ্যাঁ তোমরা বলছো যে ঠিক আছে, তাহলে আমি আর পরবর্তী পয়েন্টে চলে যাই।
আচ্ছা, তাহলে এটা গেল কোডের ব্যাপার। এখানে তোমার যে বলা হয় কোনো তথ্যকে ক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কোড বলে। এইটুক তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে। তুমি যদি বাকি কথাগুলো নাও বুঝো, আপাতত এইটুক ভালো করে মুখস্থ করতে হবে, এটা ভোলা যাবে না। ওকে, তারপরে আসো কাউন্টার। কাউন্টার জিনিসটা কি? কাউন্টার পয়েন্ট, এই কাউন্টারের উপর কোশ্চেন বারবার চলে আসছে জ্ঞানমূলকের মধ্যে। দেখো কাউন্টারের ইয়াটা তুমি মুখস্থ করো। কাউন্ট শব্দের অর্থ গণনা, আর কাউন্টার হচ্ছে গণনাকারী। অর্থাৎ কম্পিউটারের ভিতরে একটা সিস্টেম আছে যে গণনা করে, তাহলে যে গণনা করে তাকে বলা হবে কি কাউন্টার। এখন কি গণনা করে? সে মূলত পালসের সংখ্যা গণনা করে। বুঝতে পেরেছো? এইভাবে মনে রাখো, যে কোনো সংজ্ঞাকে তার শব্দের অর্থ দিয়ে মনে রাখতে চেষ্টা করবা, তাহলে এটা তোমার বেশি মনে থাকবে। দেখো কাউন্টার, কাউন্টার মানে হচ্ছে গণনাকারী। তো কম্পিউটার ভিতরে এমন একটা জিনিস আছে যে গণনা করে। কি গণনা করে? পালসের সংখ্যা গণনা করে। এবার একটু একটু বাড়াও। তো কম্পিউটারের ভিতরে এমন একটা সার্কিট আছে, যেই সার্কিট পালসের সংখ্যা গণনা করে, তাকে বলা হয় কাউন্টার। আচ্ছা, এবার দেখো পুরা ব্যাপারটা, সংজ্ঞাটা ভালো করে খেয়াল করো। কাউন্টার হচ্ছে যে সিকোয়েন্সিয়াল ডিজিটাল সার্কিট। তাহলে কাউন্টার হচ্ছে একটা কি সার্কিট, ডিজিটাল একটা সার্কিট। এই সার্কিটের সাহায্যে তাতে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। আমরা কম্পিউটারের ভিতরে যে ইনপুট গুলো দিই, সেগুলো মূলত ফ্রিকোয়েন্সি আকারে, পালস আকারে কাজ করে। তো এর মধ্যে কতগুলো পালস হচ্ছে, এই পালসের সংখ্যা গণনা করে। তাহলে কাউন্টার হচ্ছে একটা সার্কিট, ডিজিটাল সার্কিট, যে ইনপুট পালসের সংখ্যা গণনা করে, তাকে বলা হয় কাউন্টার। তো দেখো আমি এখানে একটা ছবি দিয়েছি। এই ছবিটা দিয়ে, এটা মূলত একটা সফটওয়্যার যার মাধ্যমে পালসের সংখ্যাগুলো কিভাবে কাজ করছে এই ব্যাপারগুলো দেখা যায় সিমুলেশনের মাধ্যমে। আচ্ছা, তো এই কাউন্টারের সংজ্ঞাটা তোমরা ভালো করে মুখস্থ করে মনে রাখো। কাউন্টার তো গণনাকারী, অর্থাৎ একটা সার্কিট যে নাকি ইনপুট পালসের সংখ্যা গণনা করে, তাকে কাউন্টার বলে। বাস। তারপরে আসো বুলিয়ান ধ্রুবক। দেখো বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান ধ্রুবক হচ্ছে বুলিয়ান অ্যালজাব্রায় যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় কি বুলিয়ান অ্যালজাব্রা। বুলিয়ান ধ্রুবক বলে। দেখো উনি হচ্ছেন জর্জ বুল। উনি আবিষ্কার করেছেন একটা ম্যাথমেটিক্স যেটা কম্পিউটারে ইউজ হয়, সেটা হচ্ছে বুলিয়ান, বুলিয়ান অ্যালজাব্রা। এই জর্জ বুলের নামে ওই ম্যাথমেটিক্সের নামকরণ করা হয়েছে কি বুলিয়ান অ্যালজাব্রা। এই বুলিয়ান অ্যালজাব্রার মধ্যে তোমার কিছু ব্যাপার আছে যার মান কখনো পরিবর্তন হয় না, যার মান অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় কি তোমার বুলিয়ান ধ্রুবক। যেমন 0 1, 0-এর মান সবসময় 0, 1-এর মান সবসময় 1। আর যে যার মান সবসময় অপরিবর্তিত থাকবে, সেটাই হচ্ছে বুলিয়ান ধ্রুবক। আচ্ছা, এবার আসো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয়, তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টটা হচ্ছে, আমরা যে ধরো এখানে একটা সংখ্যা আছে, মধ্যখানের যে সংখ্যাটা সেটা আমরা নিই 2.5। 2.5, 2.5 যেটা আছে। আচ্ছা, আজান পড়তেছে আমার এখানে। একটু তোমরা হয়তো, তোমাদের একটু প্রবলেম হতে পারে। আমি একটু দেখি। ওকে, আচ্ছা তোমরা যেহেতু লাইভে আছো, আমি ব্যাপারটা কন্টিনিউ রাখলাম। আজান পড়তেছে যদিও ঠিক না, তারপরেও কন্টিনিউ রাখলাম। আচ্ছা, এবার আসো যে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা হচ্ছে যে আমরা যে দশমিক ইউজ করি সেটাই রেডিক্স পয়েন্ট, সেটার ইংরেজি হচ্ছে রেডিক্স পয়েন্ট। দেখো এখানে আমি যদি মধ্যখানের যে এক্সাম্পলটা আছে সেটা নেই, 2.5। 2.5 যেটা, এখানে খেয়াল করো, এখানে দেখো মধ্যখানে একটা পয়েন্ট আছে। এই যে পয়েন্টটা, এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এখানে দেখো নিচে 3 নাম্বার যে সংখ্যাটা, এখানে একটা 50.52, এখানে দেখো মধ্যখানে একটা পয়েন্ট আছে। এই যে পয়েন্টটা, এটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো এখন তোমরা মূল ব্যাপারটা বুঝলা যে রেডিক্স পয়েন্টটা মূলত কি। এখন আসো আমরা সংজ্ঞাতে যাই।
এবং এই রেডিক্স পয়েন্টের ব্যাপারগুলো একটু গভীরভাবে খেয়াল করি। যেই পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। তো রেডিক্স পয়েন্টের আগে এবং পরে দুইটা অংশ থাকবে। রেডিক্স পয়েন্টের আগে একটা অংশ, রেডিক্স পয়েন্টের পরে একটা অংশ। রেডিক্স পয়েন্টের আগে যে অংশটা সেটা একটা পূর্ণাংশ, আর রেডিক্স পয়েন্টের পরে যে অংশ সেটা হচ্ছে ভগ্নাংশ। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটু বলি। দেখো, তুমি যদি মনে করো তোমার কাছে আড়াইটা আম আছে, দুইটা আম আছে আর অর্ধেকটা আম আছে, তাহলে তুমি এই ব্যাপারটা ম্যাথমেটিক্সে কিভাবে লিখবা? লিখবা হচ্ছে 2 সমস্ত, তারপরে কি লিখবা? 1 উপরে দিবা, নিচে কি 2 দিবা, 2/1। তো এখানে এই যে 2/1 এটাকে তুমি ক্যালকুলেটরে যদি চাপ দাও তাহলে এই যে পিছনে 2 কিন্তু ঠিক থাকবে, আর একটা দশমিক চলে আসবে, আর পিছনে 1/2 যেটা আছে এটাকে করলে তুমি পাবা হচ্ছে 5। তো দেখো, এই যে 1/2 এইটা হচ্ছে তোমার ভগ্নাংশ, মানে হচ্ছে একটা জিনিসকে দুইটা ভাগ করে এর মধ্যে থেকে একটা ভাগ। তো এই যে এই অংশটা এটাই কিন্তু ম্যাথমেটিক্সে 0.5 দিয়ে চলে আসছে। তো আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট মানে যেখানে পয়েন্টটা থাকবে এর দুইটা অংশ থাকবে, সামনে একটা অংশ, পিছনে একটা অংশ। সামনের যে অংশটা সেটা হচ্ছে পূর্ণাংশ, আর পিছনের যে অংশটা সেটা হচ্ছে কি ভগ্নাংশ। তো দেখো, এই সংজ্ঞাটা তোমরা ভালো করে মুখস্থ করে নিও। দেখো রেডিক্স পয়েন্টের সংজ্ঞাটা ওনারা কিভাবে দিয়েছে, যে পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। এবার আমি চলে যাই পরবর্তী পয়েন্টে। এখন হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস। সংখ্যা পদ্ধতির বেসটা কি? দেখো, সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমরা যদি হেক্সাডেসিমাল নাম্বার, এই হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে দেখো 0 থেকে নিয়ে 9 পর্যন্ত 10টা, এবং এ থেকে নিয়ে এফ পর্যন্ত এই হলো 6টা, 10 আর 6 16টা। এই 16টা মৌলিক চিহ্ন দিয়েই তোমার হেক্সাডেসিমালের যত নাম্বার আছে সবগুলো লেখা হয়। আর হেক্সাডেসিমালে যখন আমরা কোনো একটা সংখ্যা লিখি তখন কি করি, তার বেস এই যেভাবে ব্র্যাকেট দুই পাশে দিয়ে তোমার প্যারেনথেসিস দিয়ে তারপরে আমরা ছোট করে লিখে দিই 16। ঠিক আছে, এটা একটু বড় দেখাচ্ছে, বাকি এটা একটু ছোট করে লিখতে হয় আমাদের। ছোট করে নিচে আমরা লিখে দিই 16, অথবা নিচে আমরা হ্যাক্স লিখে দিই বা এইচ লিখে দিই, বা যেভাবে আমরা বুঝাতে পারি সেটা লিখে দিই। তো এই যে এখানে 16টা লিখলাম, এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটা হচ্ছে কি 16। এরপর আসো বাইনারির ক্ষেত্রে। বাইনারির ক্ষেত্রে 0 আর 1 মাত্র দুইটা হচ্ছে কি মৌলিক চিহ্ন। এই মৌলিক দুইটা চিহ্নের মাধ্যমে বাইনারি নাম্বারের যত সংখ্যা আছে সব লেখা হয়। তো বাইনারি যখন আমরা একটা সংখ্যা লিখি তার নিচে এরকম করে 2 দিয়ে দিই ছোট করে। তারপর অক্টাল, অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 8টা, এবং এর নিচে আমরা সংক্ষেপ ছোট করে 8 দিয়ে দিই। ডেসিমেলের ক্ষেত্রে মানে ডেসিমেল আমরা বাস্তব জীবনে ইউজ করি, এটা সাধারণত আমরা এমনি নিচে দেই না, কিন্তু এমনি লিখার নিয়ম যদি আমরা আইসিটিতে ফলো করি পুরোপুরি, তাহলে আমাদের উচিত হচ্ছে ডেসিমেলেও কোনো সংখ্যা যদি আমরা লিখি তাহলে অবশ্যই এর নিচে আমরা কি করে দেব, 10 দিয়ে দিব, যাতে আমরা বুঝতে পারি যে এই সংখ্যাটা কনফার্মলি বুঝতে পারি এই সংখ্যাটা ডেসিমেল হয়েছে। কারণ 50 কিন্তু এই যে 50 এইটা কিন্তু তোমার এই অক্টালে হওয়া পসিবল, এবং 50 কিন্তু হেক্সাডেসিমেলে হওয়া কি পসিবল, এই তিনটাতে হওয়াই পসিবল। কাজে তুমি শুধু 50 লিখলা, তো এটাকে আমরা আইসিটি যারা পড়াশোনা করেছি জানি, ওরা কিন্তু এটাকে 50 বলতে রাজি হবো না যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো যে এর বেস কত। যখন জানবো যে এর বেস হচ্ছে 10 তখন আমরা বলবো ইয়েস ওকে এটা হচ্ছে কি 50। আর এই বেস চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমরা এই যখন আইসিটিতে কোনো সংখ্যা লিখবো সেটা ডেসিমেলে লিখলেও আমাদের উচিত হবে এর নিচে অবশ্যই আমরা এর বেস দিয়ে দিব। তো এখন তোমরা বেইজের মূল প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো কথাবার্তা হেবিজিবি কথাবার্তা বললাম, এটা থেকে তোমরা অনেকে বুঝতে পেরেছো। এখন আসো আমরা দেই এর সংজ্ঞাটা দিই। দেখো, এর সংজ্ঞাটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস কি। সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি মানে বেস, কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে তোমার ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। মৌলিক কয়টা চিহ্ন ওই নাম্বারিং সিস্টেমে ব্যবহৃত হয় এটার যে মোট সংখ্যা সেটাই হচ্ছে ওই নাম্বারিং সিস্টেমের বেস। তাহলে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, বাইনারি বেস হচ্ছে 2 কারণ দুইটা চিহ্ন ব্যবহৃত, অক্টালের বেস হচ্ছে তোমার কি 8 যেহেতু 8টা চিহ্ন এই নাম্বারিং সিস্টেমে ব্যবহৃত হয়।
আর ডেসিমেলের মধ্যে 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়। এই কারণে আমরা বলবো দশমিকের বেইস হচ্ছে 10। এই ব্যাপারগুলো তোমার আরেকবার সংজ্ঞাটা আমি বলছি, তোমরা ভালো করে বুঝতে চেষ্টা করো। সংখ্যা পদ্ধতির বেইস হচ্ছে ওই ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, ব্যবহৃত মৌলিক চিহ্নের চিহ্ন সমূহের মোট সংখ্যা। ওই নাম্বারিং সিস্টেমে যে কয়টা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, ওই কয়টা মৌলিক চিহ্নের মোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাই হচ্ছে ওই নাম্বারিং সিস্টেমের বেইস। এবার আসে আমরা ইউনিকোডকে। ইউনিকোড হচ্ছে, ইউনিকোডের পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেন যাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড হচ্ছে 16 বিট একটা কোড। তো কম্পিউটারকে পৃথিবীর সমস্ত ভাষা চিনানোর জন্য যে প্রসেসটা, যে কোডিং প্রসেস করা হয়েছে সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে মূলত এর এগেনস্টে একটা কোড ওনারা জেনারেট করেছে, বি এর এগেনস্টে একটা কোড জেনারেট করেছে। যখন আমরা বাংলা ভাষার ক্ষেত্রে আসবো তখন এই কোর জন্য একটা কোড ওরা ইনিশিয়ালাইজ করেছে। আমরা যখন আরবিতে যাব তখন আলিফ, আলিফ বা তা সা এরকম করে প্রত্যেকটা অক্ষরের জন্য এক একটা করে ইউনিকোড তৈরি করেছে। যখন আমরা উর্দুতে যাব আলিফ বে তে সে, ওরা এইভাবে পড়ে আলিফ বে তে সে। এই আলিফ বে তে সের জন্য সবগুলো কোড জেনারেট করেছে। এখানে এক্সট্রা কোড আছে হলো ফে। তো এরকম করে যতগুলো আছে, ডাল ডাল আছে একটা তোমার পাকিস্তানের ল্যাঙ্গুয়েজে, এরকম করে তোমার ফার্সি ভাষার জন্য প্রত্যেকটা ভাষার জন্য যে কোডগুলো আছে, জাপানিজ, চাইনিজ, এদের যে মৌলিক অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোকে কম্পিউটারকে চিনানোর জন্য প্রত্যেকটা অক্ষরের এগেনস্টে একটা করে কোড জেনারেট করেছে এই কোম্পানিগুলো। তো এই কোডগুলোই হচ্ছে মূলত ইউনিকোড। তোমরা দেখবা কম্পিউটার যখন লেখালেখি করতে যাবা ওখানে মাঝে মধ্যে লেখা পাবা যে ইউনিকোড জিনিস, ইউনিকোড। ইউনিকোড ইউজ করবেন কিনা। ইউনিকোডের সংখ্যাটা আপাতত মুখস্থ করে ইউনিকোডের বিস্তারিত ব্যাপারগুলো আমি পরবর্তীতে একটা স্লাইডের মধ্যে নিয়ে আসব। পুরো একটা ব্যাপার নিয়ে আমি একটা ক্লাস করব, তাহলে তোমরা ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা। সেখানে অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসবো। আচ্ছা, তারপরে দেখো বিসিডি কোড। এই বিসিডি কোড কিন্তু তোমাদের খুবই কাজে লাগে। তো দেখো বিসিডি কোডটা কি। বিসিডি কোড হচ্ছে তোমার দেখো জিরো জিরো, এই যে 4 বিট কোড 1 2 4 8। এই যে এখানে দেখো প্রথমটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে ডাবল মানে হচ্ছে কি 2, তারপরে 2 এর ডাবল করলে হচ্ছে কি 4, 4 এর ডাবল করলে হয় 8, মানে ডাবল ডাবল হয়ে যাবে। এটা হলো ব্যাপার। আর তুমি এখানে মনে রেখো যে এটা হচ্ছে দেখো 4 বিটের একটা কোড। 4 বিটের কোড, জিরোর জন্য সবগুলো হচ্ছে জিরো, আর 1 এর জন্য এই যে দেখো শুধু উপরের দিকে তোমরা যদি লক্ষ্য করো উপরে 1 আছে, 1 এর বরাবর একটা 1 দেওয়া হয়েছে, আর বাকিগুলো হচ্ছে জিরো। দেখো আমরা 2 লেখার জন্য এই যে 2 এর নিচে শুধু একটা 1 দেওয়া হয়েছে, বাকিগুলো সব জিরো। এই 3 লেখার জন্য আমাদের লাগবে কি 3, কিন্তু দেখো এখানে নেই, না থাকার কারণে আমাদের সাহায্য নিয়ে করতে হবে। তো আমরা নিলাম কি 2 এর সাহায্য নিলাম, আর 2 এর সাথে 1 যোগ করলে আমরা জানি 3 হয়ে যায়। তো 2 আর 1 এই দুইটা আমাদেরকে সাহায্য করেছে, এই কারণে এই দুইটা আমরা এখানে 1 1 দিয়েছি, বাকিগুলো জিরো। 4 এর ক্ষেত্রেও এই যে দেখো 4 অলরেডি আছে, এর নিচে 1 দিয়ে দিলাম। 5 এর ক্ষেত্রে 4 আর 1 লাগবে। এইভাবে বিসিডি কোডগুলো। আমরা যদি একেবারে শেষে যাই, যেমন 9, 9 করার জন্য 8 লাগবে আর 1, এই দুইটা সাহায্য লাগবে। এই কারণে এই দুই জায়গায় হচ্ছে তোমার 1। আর যেগুলো সাহায্য লাগেনি, যেমন 9 লেখার জন্য 4 এবং 2 এই দুইটা সাহায্য লাগবে না, এই কারণে এই দুইটা হচ্ছে কি তোমার জিরো দিয়ে রাখা হয়েছে। এখন আসো বিসিডি কোডের সংজ্ঞাটা কি। তো বিসিডি কোড হচ্ছে, বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। সংজ্ঞা কিভাবে তোমরা দিবা, সংজ্ঞাটা দিবা হচ্ছে 0 থেকে 10 এই 10টি অঙ্কের প্রত্যেকটিকে নির্দেশের জন্য 0 থেকে 10, এখানে খেয়াল করো 0 থেকে 10, 0 থেকে 10 পর্যন্ত এই 10টি অঙ্কের প্রত্যেকটিকে নির্দেশের জন্য তোমার 4 বিট বাইনারি অঙ্কের ব্যবহার করা হয়। 4 বিট বাইনারি অঙ্কের ব্যবহার করা হয়। এই যে 4 বিট বাইনারি অঙ্কের যে প্রসেসটা করা হয়, এইটাকেই তোমার বলা হয় কি তোমার বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল। এখানে একটু ব্যাপার হচ্ছে দেখো, এটা কিন্তু 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, কথাটা এইভাবে বলে ঠিক হতো, বেশি কারেক্ট হবে আর কি। 0 থেকে নিয়ে 9 পর্যন্ত প্রত্যেকটাকে বোঝানোর জন্য, এই 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে 10টা আছে, এই 10টাকে বোঝানোর জন্য
আহ, তোমার 4 বিটের যে কোড আছে সেটাই হচ্ছে বিসিডি কোড। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা সামনে যাই। রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে তোমার, রেজিস্টার হলো কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত সার্কিট যা বাইনারি তথ্যকে সংরক্ষণ করে থাকে। তো রেজিস্টার হলো কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত সার্কিট যা বাইনারি তথ্যকে সংরক্ষণ করে থাকে। আহ, এই যে রেজিস্টার, রেজিস্টারটা হচ্ছে তোমার সিপিইউর মধ্যখানে, সিপিইউর ভিতরের কাজগুলো চলাচল করার জন্য তোমার প্রসেসিং যখন চলতে থাকে, তো এর মধ্যে তোমার ডেটাগুলো রাখার প্রয়োজন পড়ে। তো এই মাইক্রো প্রসেসর যখন তোমার কোনো একটা কিছু প্রসেস করে, মাইক্রো প্রসেসর প্রসেস করার সময় তোমার যেই জায়গাটাতে তথ্যগুলো রাখে সেটা মূলত হচ্ছে রেজিস্টার। এটা অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন হয়। আর রেজিস্টার গুলো তো ভিতরে মূলত থাকে এই যে ফ্লিপ ফ্লপ ব্যাপারগুলো থাকে। তো রেজিস্টার হলো কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত সার্কিট যা বাইনারি তথ্যকে সংরক্ষণ করে থাকে। এই যে এটা যদি হয় একটা মাদারবোর্ড, এটা দেখো একটা মাদারবোর্ডের ছবি দেওয়া আছে, আর মাদারবোর্ডের মধ্যখানে তোমার প্রসেসরটা থাকে। আর প্রসেসরটার ভিতরে যদি তুমি ঢুকো তাহলে তুমি ওখানে এর যে ফাংশনালিটি আছে এর মধ্যে রেজিস্টারের অংশ থাকে। আচ্ছা, এবার আসো যে লজিক গেট কি। লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজাব্রায় তোমার ইলেকট্রনিক বর্তনীর ব্যবহার করা হয়, তাকে লজিক গেট বলে। এই সংজ্ঞাটাকে আমরা অন্যভাবেও দিতে পারি যে লজিক গেট কি। লজিক গেট হচ্ছে জাস্ট একটা সার্কিট, যেই সার্কিট বুলিয়ান লজিকগুলোর বাস্তবায়ন করে তাকে বলা হয় কি লজিক গেট বলা হয়। তো লজিক গেটের এখানে দেখো, আমরা জানি লজিক আছে টোটাল হচ্ছে 7টা, এর মধ্যে 3টা হচ্ছে মৌলিক আর 4টা হচ্ছে যৌগিক। তো এই 4টা যে যৌগিক আছে এর মধ্যে আবার 2 ভাগে বিভক্ত, ইউনিভার্সাল 2টা আর হচ্ছে স্পেশাল 2টা। তো গেট হচ্ছে টোটাল 7টা, 7টার মধ্যে মৌলিক গেট হচ্ছে 3টি। 3টি এই যে এই পাশে দেওয়া আছে দেখো, 3টি মৌলিক গেট কি কি? এন্ড, এরপর হচ্ছে অর, আর এই যে নিচে দেখো দেওয়া আছে নট। উপরে 2টা দেওয়া আছে, নিচে একটা দেওয়া আছে, এই হলো 3টা। আর তারপরে হচ্ছে আমরা জানি যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে ন্যান্ড গেট, নট গেট, এক্সর আর এক্সনর। তো এখানে দেখো এক্সর কি ই দিয়ে লিখছে, শুধু ই ই ই এক্সটেন্ড, এই ইটা আসছে তোমার এক্সর থেকে, আর নিচের যে ইটা আছে সেটাও কি এক্সর থেকে আসছে। তো এখানে যৌগিক গেট হচ্ছে 4টা, ন্যান্ড গেট, নট গেট, এক্সর আর একটা হচ্ছে কি এক্সনর। এই যৌগিক গেট গুলো আবার 2 ভাগে বিভক্ত, যেটা তোমরা জানো। 2টা হচ্ছে ইউনিভার্সাল আর 2টা হচ্ছে কি স্পেশাল। 2টা হচ্ছে বিশেষায়িত আর হচ্ছে তোমার কি সার্বজনীন গেট। সার্বজনীন 2টা গেট হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, আর স্পেশাল 2টা গেট হচ্ছে এক্সর আর হচ্ছে কি এক্সনর। তো এইগুলো হচ্ছে গেট। তো এটা সংজ্ঞাটা তোমরা কিভাবে দিবা, যে লজিক গেট হচ্ছে তোমার এক ধরনের সার্কিট, ইলেকট্রনিক সার্কিট যা নাকি বুলিয়ান লজিকগুলোর বাস্তবায়ন করে, সেটাই হচ্ছে লজিক গেট। আচ্ছা, আর তোমরা এই সংজ্ঞাটাও দিতে পারো যে বুলিয়ান অ্যালজাব্রায় ইলেকট্রনিক বর্তনীর ব্যবহার করা হয়, তাকে তোমার বলা হয় কি লজিক গেট। আচ্ছা, এখানে আছে তোমার লজিক গেটের মধ্যে যে এই যে তোমরা দেখে আসছো, এখানে সিম্বল দেখে আসছো, যেমন এন্ড দেখেছো, অর দেখেছো, নট দেখেছো, আর বাকিগুলো তো যৌগিক। যৌগিক গুলো হচ্ছে যে এই মৌলিক গেট গুলো ব্যবহার করে বাকিগুলো করা হয়েছে। তো এখানে এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা যে এগুলো আসলে তোমার এক ধরনের সার্কিট। এই যে তুমি এখানে দেখো ব্যাপারটা, এন্ড এবং অর 2টার এক্সাম্পল আছে। তো এন্ড এর ক্ষেত্রে এখানে এই পাশে দেখো যে কিছু 4টা চিহ্ন দেওয়া আছে। এই 4টা চিহ্ন যেটা আছে এটা সাধারণত পাওয়ার সোর্স, মানে ব্যাটারি হিসেবে তুমি ধরে নাও আপাতত যে এটা একটা ব্যাটারি। আর এই পাশে দেখো ডিম ডিম করে ইয়া করছে, মনে হচ্ছে আলো ছড়াচ্ছে, এইটা হচ্ছে তোমার একটা লাইট। তো দেখো, তো এই লাইটটা জ্বলার জন্য এর 2টা মাথা থাকবে, একটা হলো পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এই পজিটিভ মাথাটা তোমার ব্যাটারির পজিটিভের সাথে, আর নেগেটিভ মাথাটা ব্যাটারির নেগেটিভের সাথে কানেকশন দিলেই তোমার এই লাইটটা কি জ্বলতে থাকবে। তো এন গেটের ক্ষেত্রে কি হয়, এন গেটের ক্ষেত্রে ধরো যে এখানে এই যে নিচের যে ছবিটা আছে সরাসরি এটাতে খেয়াল করো, দেখো এ এবং বি 2টা মাথা আছে, 2টা সুইচ ধরো আপাতত। তো এখানে দেখো যদি কোনো একটা সুইচ অফ থাকে তাহলে ইলেকট্রিসিটিটা এখানে গিয়ে যে সুইচটা অফ সেখানে ইলেকট্রিসিটিটা আটকে থাকবে, আর সামনে যেতে পারবে না, এই তোমার ইয়া পর্যন্ত পৌঁছাতেও পারবে না, পূর্ণ একটা সার্কেল হবে না। যার ফলে যদি এন গেটের ক্ষেত্রে দেখো 2টা সুইচ আছে,
দুইটা সুইচের কোনো একটা সুইচ যদি খোলা থাকে তাহলে কিন্তু এন্ড গেটের মধ্যে এই লাইটটা কাজ করবে না, এটা হচ্ছে এন্ড গেট। আর এইখানে তোমার সিরিয়ালি তোমার দুইটা সুইচ কানেক্টেড। আর পাশাপাশি আসো, এই যে এই পাশের যে ছবিটা আছে, এই পাশের ছবিটাতে খেয়াল করো, দেখো এইখানে কিন্তু প্যারালালি কানেক্টেড, দুইটা সুইচ হচ্ছে প্যারালালি কানেক্টেড। এইখানে তোমার একটা ধরো এটা তোমার কানেকশন দেওয়া আছে, বিটা ধরো খোলা, কানেকশন খোলা, তাহলে কি হবে, এখান থেকে ইলেকট্রিসিটিটা এই যে এর যে রাস্তাটা আছে সেটা ধরে এই সুইচের এখানে চলে যাবে, লাইটটা জ্বলে যাবে। আর আর এই দিক থেকে তো সে নেগেটিভ পাচ্ছি। আর এই পাশে দেখো, যদি আমি এটাকে খোলা রাখি, বিটাকে লাগিয়ে দিই, তাহলে কি হবে, ইলেকট্রিসিটিটা এদিক দিয়ে গিয়ে এত খোলা এখানে আটকে থাকবে, এর ওখানে গিয়ে আটকে আছে। আরেকটা ফ্লো যেটা ভাগ হয়ে আসছে তোমার বির দিকে, এই ফ্লোটা কিন্তু বির রাস্তাটা ধরে, বিটা যদি ক্লোজ থাকে, যখন আমরা ক্লোজ করে দিব তখন এই বি রাস্তাটা ধরে সে লাইট পর্যন্ত পৌঁছে যাবে। এই দিক দিয়ে তোমার পজিটিভ পৌঁছবে, এই দিক দিয়ে নেগেটিভ পৌঁছবে, এখানে একটা সার্কেল কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে সেটা কাজ করবে। এইটাই হচ্ছে তোমার কি অর গেটের কাজ। অর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, অর গেটে যদি কোনো একটা ওয়ান থাকে তাহলেই কি হয়, রেজাল্টে ওয়ান আসে, দুইটা থাকলে তো হবেই। আর এন্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি, এন্ড গেটের ক্ষেত্রে জানি যে কোনো একটা যদি জিরো থাকে তাহলে আউটপুট জিরো হয়। মানে হচ্ছে কোনো একটা কানেকশন যদি খোলা থাকে এন্ড গেটের ক্ষেত্রে তাহলে লাইটটা জ্বলবে না। আর অর গেটে হচ্ছে কোনো একটা কানেকশন যদি লাগানো থাকে তাহলে লাইটটা জ্বলবে। আর একটা কানেকশন যদি লাগানো না থাকে তাহলে তো আর জ্বলার কোনো সুযোগ নাই, অফ। এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। আর এন্ড গেটের ক্ষেত্রে যে একটা কানেকশন যদি খোলা থাকে তাহলে লাইট জ্বলবে না। তো তোমরা এই ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে, তোমরা যারা বুঝেছো তো বুঝেছো, আর যারা বুঝোনি তারা ভিডিওটা থাকবে, এই ভিডিওটা তুমি আরেকটু পিছনে গিয়ে আবার কথাগুলো খেয়াল করতে থাকবা, নিজে নিজে একটু পড়াশোনা করবা, করলে এই ব্যাপারগুলো বুঝবা। এটা আসলে পুরোপুরি তোমার সায়েন্সের মধ্যে পড়ে যায় ব্যাপারগুলো, তবে ব্যাপারগুলো খুবই ইজি ব্যাপার, তোমরা সবাই বোঝার কথা। এবার আসো সামনে, ডিকোডার। ডিকোডার জিনিসটা কি, ডিকোডার হলো এমন একটা সমবায় সার্কিট যার সাহায্যে এনটি ইনপুট থেকে 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। তো ডিকোডার কি, ডিকোডার হচ্ছে এই যে এখানে খেয়াল করো, আমি সংজ্ঞাটা আবার বলবো, আগে একটু ব্যাপারগুলো বুঝিয়ে নিই। ডিকোডার কি, ডিকোডার হচ্ছে দেখো এখানে এই পাশে যা আছে এগুলো হচ্ছে ইনপুট, আর এই পাশে যা আছে তা হচ্ছে আউটপুট। দেখো আমি যদি দুইটা ইনপুট দিই তাহলে এইটা দুইটা ইনপুট পেলো, তো দুইটা ইনপুট পেলে সে আমাকে আউটপুট দিবে কয়টা, চারটা আউটপুট দিবে। কারণ দেখো টু 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 দি পাওয়ার টু যদি করো তাহলে তুমি কি পাবা, 4 পাবা। এই পাশে দেখো পরবর্তী চিত্রটা আমাদের হাতের রাইট সাইড যেটা আছে সেখানে দেখো, তিনটা ইনপুট যদি আমরা তাকে দিই তাহলে তিনটা ইনপুট দিলে আমরা আউটপুট পাবো কয়টা, 2 এর উপরে পাওয়ার বসাও 3, 2 এর উপরে যদি তুমি 3 পাওয়ার বসাও তাহলে তুমি আউটপুট পাবা কয়টা, 8 পাবা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তিনটা ইনপুট নিচ্ছে, আমাকে আউটপুট দিচ্ছে কয়টা, 8টা আউটপুট দিচ্ছে। তো এই ব্যাপারটাই তোমার এই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে, এখন একটু বুঝতে চেষ্টা করো। দেখো সংজ্ঞাটাতে কি বলা হচ্ছে, ডিকোডার কি, ডিকোডার হচ্ছে, ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে n সংখ্যক ইনপুট থেকে 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। এখানে একটু আছে, আমি পরবর্তীতে সংখ্যাটা ঠিক করে দিব, তোমরা এভাবে একটু মনে রাখো। ডিকোডার কি, ডিকোডার হলো এমন একটা সমবায় সার্কিট, ডিকোডারও একটা সার্কিট যার সাহায্যে n সংখ্যক ইনপুট দিলে আমরা 2n সংখ্যক আউটপুট পাবো, সেটাই হচ্ছে কি ডিকোডার। এখন আসো যে এনকোডারটা কি, এনকোডার ডিকোডার, এই ডিকোডারের এই যে সংজ্ঞাটা দিলাম এটা হচ্ছে তোমার টেকনিক্যাল সংজ্ঞা। ডিকোডারের আরেকটা সংজ্ঞা সহজভাবে দেওয়া যেতে পারে, সেটা হলো এনকোডারের সংজ্ঞা থেকে আমরা, তাহলে এটা আমি পরে, এনকোডারের সংজ্ঞাটা খেয়াল করো, এটার সাথে ওটা আমি লাগিয়ে দিব। আমি দুইটার সংজ্ঞা দুই ভাবে নিয়ে আসছি যাতে তোমরা ব্যাপারটা দুইটার সাথে রিলেট করতে পারো। এখানে দেখো এনকোডারটা কি, এনকোডার হলো এক ধরনের ডিজিটাল বর্তনী যার কাজ হলো তোমার ব্যবহারকারীর ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা।
এনকোডারটা কি? এনকোডার হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে যে কম্পিউটারটা ব্যবহার করতেছে মানুষের যে ভাষা, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে দিবে, সেটা হচ্ছে এনকোডার। আরো সহজ করে বুঝো, এনকোডারটা কি? এনকোডার হচ্ছে একটা সার্কিট। এনকোডার হচ্ছে কি? একটা ডিজিটাল সার্কিট। সার্কিটের কাজটা কি? সার্কিটের কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করবে, এটাকে বলা হয় এনকোডার। তো এই এনকোডারের উল্টালেই হবে ডিকোডার। তাহলে ডিকোডার কি? ডিকোডার হচ্ছে মেশিন বা কম্পিউটারের যে ভাষা আছে সেই ভাষাটাকে পরিবর্তন করে মানুষের বোঝা, মানুষ বুঝতে পারে ওই রকম পর্যায়ে রূপান্তরিত করে যেই যন্ত্রটা, যেই সার্কিটটা দেয়, সেটাই হচ্ছে কি ডিকোডার। মানে এনকোডার যা, এনকোডারের ঠিক উল্টাটাই হচ্ছে কি ডিকোডার। তো এনকোডারের সংজ্ঞাটা শিখো, উল্টাতে পাওয়া তুমি কি ডিকোডারের সংখ্যা, সিম্বল ডিকোডারের সংখ্যা। আবার আমি এখানে দিয়ে রাখছি তোমার ডিকোডারের তোমার টেকনিক্যাল সংজ্ঞা দিয়েছি, এটাকে তুমি যদি উল্টাও তাহলে পাবা এনকোডারের সংজ্ঞা। তুমি দুইটার সাথে পরিচিত হতে চেষ্টা করো। তো এনকোডার কি? এনকোডার হচ্ছে তোমার যেমন এই যে ডিকোডার, ডিকোডারটা কি? ডিকোডারও একটা সার্কিট যেটা এন সংখ্যক ইনপুট দিলে আমাদেরকে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট দিবে। আর এই সংখ্যাটাকে তুমি ডিকোডারের সংখ্যা বানাতে পারো। ডিকোডার কি? এটা তো ডিকোডার আছেই, তুমি এটা থেকে এনকোডারের সংখ্যা বানাতে পারো। এনকোডার হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক আউটপুট পাওয়া যাবে, সেটা হচ্ছে কি এনকোডার, মানে ডিকোডারের উল্টাটা। আচ্ছা, এখানে আরেকটু খেয়াল করো, আমি পাশে দুইটা ছবিও রেখেছি, এনকোডার এবং ডিকোডার। এনকোডার ডিকোডার তোমরা কিন্তু গোলায় ফেলবা, খুব ভালো করে খেয়াল করো। এনকোডার ডিকোডারের ব্যাপারগুলো ক্যাশ মেমোরিতে রাখতে হবে, আনতে প্যাচ লাগাবা। দেখো এনকোডারটা কি? যে এই পাশের যে ছবিটা সেটা এনকোডার, আর এই পাশেটা হলো ডিকোডার। দেখো এনকোডারের মধ্যে আমি অনেকগুলো আমি কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি, আর আউটপুট পাচ্ছি কম। আর এখানে দেখো আউটপুট দিচ্ছি কম আর ইনপুট পাচ্ছি কি, মানে ইনপুট দিচ্ছি কম, আউটপুট পাচ্ছি অনেক বেশি। তো এখানে অনেক দিচ্ছি কম পাচ্ছি, আবার কম দিচ্ছি বেশি পাচ্ছি। দেখো ব্যাপারগুলো উল্টা মনে হচ্ছে না? একদমই উল্টা। তো এনকোডার যা, এনকোডারের বিপরীত প্রসেস হচ্ছে ডিকোডার। এনকোডার হচ্ছে যে এনকোডার করে যে মেশিনের বোঝার উপযোগী করে দেয়। আর ডিকোডার হচ্ছে কি? যে মেশিনের বোঝার যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে হিউম্যান রিডেবল, মানুষ যাতে বুঝতে পারে সেই অনুযায়ী করে নেয়। আচ্ছা, আমি একটু চেক দিয়ে নিই। আমি যখন ক্লাস নিই তখন আবার কমেন্টগুলো চেক করতে পারি না, আমি একটু কমেন্ট চেক করে নিই। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা ঠিক মতো সব দেখতে পাচ্ছ কিনা। আর আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে অ্যাড করব, তোমরা অ্যাড হতে পারবা, আমি লিংক দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা ট্রাই করতে পারো। ট্রাই করলে আমি তোমাদেরকে অ্যাড করে নিব। আচ্ছা, সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এবার আরেকটু সামনে যাই। আসো, তাহলে এনকোডার এবং ডিকোডারের ব্যাপারগুলো গেল। এবার আসো দুইয়ের পরিপূরক কি। এই দুইয়ের পরিপূরক তোমরা মানে ক্লিয়ার হতেই পারো না, প্যাচ লাগিয়ে দাও, এটা করো ওটা করো, মূল ব্যাপারটা তোমরা একদমই বুঝতে পারো না। তো ডিকোডার, আচ্ছা আমি একটু মধ্যখানে কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে অনেকে আছো খুব ভালো পারো, তারা তো একটা ব্যাপার আছে, তোমরা ভালো পারো, কিন্তু অনেকেই কিন্তু এই ব্যাপারটাতে প্যাচ লাগিয়ে দাও, এটা একটা ব্যাপার। আর ব্যাপার হচ্ছে এই গ্রুপে অনেক আমাদের পুরাতন স্টুডেন্ট আছে যারা অলরেডি পাস করে গেছে, খুব ভালো স্টুডেন্ট, তারা তো হয়তো দু একজন দেখছো লাইভ। যারা দেখছো তারা এই কথার বাইরে, তোমরা তো এটা পারো বলেই তো পাস করে গিয়েছো। এবং দু একজন টিচার থাকতে পারেন, ওনারা হয়তো এই লাইভটা দেখছেন, ওনাদের প্রতিও সম্মান রইল, সবার প্রতি শ্রদ্ধা রইল। আর যারা তোমরা স্টুডেন্ট, তোমরা আগ্রহ সহকারে ক্লাসগুলো দেখো, আর অন্য যারা দেখছো তাদের প্রতিও তোমরা ভালো করে, সবাই ভালো করে অংশগ্রহণ করবেন, সেটাই হলো কথা। আচ্ছা, এবার আসি আমরা দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক জিনিসটা কি? দুইয়ের পরিপূরক এটা তোমরা কিন্তু পেছে লাগিয়ে দাও, গুলিয়ে ফেলো, এই ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হয়ে নাও যে দুইয়ের পরিপূরক ব্যাপারটা কি। দুইয়ের পরিপূরক হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হলো একের পরিপূরক আর একটা হলো দুইয়ের পরিপূরক। এই একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এই যে পরিপূরক যে ব্যাপারটা, পরিপূরক মানেই হচ্ছে একটা নেগেটিভ করার প্রসেস। দেখো আমরা
আমরা 10 কি, আমার কাছে যদি 10 টাকা থাকে তাহলে আমরা লিখি কি আমার কাছে 10 টাকা আছে। আর যদি আমার কাছে আরেকজন 10 টাকা পাবে, 10 টাকা নাই, আমার কাছে কিছুই নাই, বরং আমার কাছে আরো একজন 10 টাকা পাবে, তাহলে আমরা এটাকে যখন ম্যাথমেটিক্সে লিখি তখন কিভাবে লিখি, সামনে একটা মাইনাস দিয়ে 10 লিখি। -10 মানে আমার কাছে 10 টাকা আরেকজন পাবে, আমরা ঋণগ্রস্ত আছি। তো এই যে ব্যাপারটা দেখো, আমাদের বাস্তব জীবনের কাজকর্ম করার জন্য নেগেটিভ নাম্বারের প্রয়োজন, মানে ঋণাত্মক নাম্বারের প্রয়োজন হয়। যে আমি ঋণগ্রস্ত এটা বোঝানোর জন্য ঋণাত্মক নাম্বারের প্রয়োজন হয়। প্লাস পজিটিভ নাম্বারের যেরকম প্রয়োজন আছে, নেগেটিভ নাম্বারেরও কি প্রয়োজন আছে। তো কম্পিউটারের ক্ষেত্রে তোমার পজিটিভ নাম্বার, সাধারণভাবে তুমি যখন একটা নাম্বার লিখবা সেটা পজিটিভ নাম্বার। এখন কম্পিউটারে কাজ করার ক্ষেত্রেও নেগেটিভ নাম্বারের দরকার। এখন নেগেটিভ নাম্বার তুমি কিভাবে করবা? তো এই যে নেগেটিভ নাম্বার বানানোর যে প্রসেস, সেটা হচ্ছে এটা হচ্ছে পরিপূরক। একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, দুইটাই তোমার কি, মানে পরিপূরক জিনিসটা হচ্ছে একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ বানানোর একটা প্রক্রিয়া। ভালো করে আবার খেয়াল করো, পরিপূরকটা কি? পরিপূরকটা হচ্ছে পজিটিভ নাম্বারকে নেগেটিভ বানানোর একটা প্রক্রিয়া। এই পরিপূরকটা দুই প্রকার, একটা হচ্ছে একের পরিপূরক আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক। একটা হচ্ছে এই পরিপূরকের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্টের যে ব্যাপারটা সেটাই হচ্ছে কি নেগেটিভ করার একটা প্রসেস। আমি বারবার বলছি, তোমরা ভালো করে একটু খেয়াল করো। তো এই পরিপূরকটা কেন লাগে? পরিপূরকটা হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার করার জন্য লাগে, এটা হলো ব্যাপার। এখন দেখো এখানে তোমাদেরকে চিনানো হচ্ছে সংজ্ঞা দিয়ে, এখানে কি বলছে দেখো, কোনো বাইনারি সংখ্যাকে একের পরিপূরক বা উল্টিয়ে লিখে, এখানে খেয়াল করো এই যে চিত্রের মধ্যে দেখো আমি একটা চিত্র দিয়েছি, অরিজিনাল বাইনারি ভ্যালু, ধরো তুমি বাইনারি করে একটা সংখ্যাকে তুমি এরকম একটা কিছু পেয়েছো, যেটা পেয়েছো 0 1 1 0, তারপরে 3টা 1, লাস্টে একটা 0 পেয়েছো, এটা হলো তোমার একটা পজিটিভ নাম্বার। তো এই যে পজিটিভ নাম্বারটা আছে, এইটাকে তুমি করলা কি জাস্ট বিট গুলো উল্টায় দিলা। দেখো এখানে আছে কি, প্রথমে 0, তুমি এখানে করে দিলা 1, এরপরে দেখো দুইটা 1 আছে, তুমি দুইটাকেই করে দিলা 0, এখানে 0 আছে করে দিলা 1, এখানে 3টা 1 আছে 3টা 0 করে দিলা, এখানে একটা 0 আছে, এখানে তুমি এই 0টাকে, মানে 0 থাকলে 1 লিখবা, 1 থাকলে 0 লিখবা। এই যে উল্টায় লিখছো, উল্টায় লিখার পরে যেটা পাইছো, এইটাকে কম্পিউটার বুঝে নিবে নেগেটিভ নাম্বার, আগেরটাকে ধরবে পজিটিভ, আর উল্টানোর পরে যেটা পাইছে সেটাকেই সে ধরবে তোমার নেগেটিভ নাম্বার। এটা কিন্তু একটা নেগেটিভ নাম্বার, অলরেডি নাম্বারটা নেগেটিভ হয়ে গেছে। এখন এই একের পরিপূরকের মাধ্যমে, মানে 0 কে 1 কে 0 এভাবে উল্টায় লিখলে যেটা দাঁড়ায় সেটাই কিন্তু নেগেটিভ নাম্বার। কিন্তু এই নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করতে কম্পিউটারে কিছুটা প্রবলেম হয়। হচ্ছে 0 ডিফাইন করার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য একের পরিপূরকটা ব্যবহার না করে ব্যবহার করা হয় আরেক ধাপ, এখানে কাজ করা হয় করে পরবর্তী যে ধাপটা, মানে দুইয়ের পরিপূরক, সেই দুইয়ের পরিপূরকটা ব্যবহার করা হয়। দুইয়ের পরিপূরকটা কি? দুইয়ের পরিপূরকটা হচ্ছে দেখো, তুমি উল্টানোর পরপরই কি পেয়ে গেছো, নেগেটিভ নাম্বার পেয়ে গেছো। এই যে নেগেটিভ নাম্বার, এটার সাথে আরেকটা ধাপ কাজ করতে হবে, সেটা হলো জাস্ট +1 করে দিবা। +1 করলে তুমি একটা রেজাল্ট পাবা, যে রেজাল্টটা পাবা সেটাই হচ্ছে দুইয়ের পরিপূরক, টুস কমপ্লিমেন্ট। আমি আবারও আসি, যে একটা সংখ্যা স্বাভাবিকভাবে তোমার যেটা আছে সেটা হচ্ছে কি পজিটিভ সংখ্যা। এই পজিটিভ সংখ্যাকে 0 কে 1 1 কে 0 এইভাবে যদি তুমি চেঞ্জ করলে যেটা পাবা সেটাই হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি, ওয়ান্স কমপ্লিমেন্টও কিন্তু নেগেটিভ অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা একটু প্রবলেম হয়। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি আবার +1 করবা। এখন কিন্তু আগেরটা বাদ, যেটাকে তুমি উল্টায় পাইছো, এই উল্টানোটার সাথে +1 করবা। +1 করে দেওয়ার পরে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্ট হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। তো এখানে আবার খেয়াল করো, সংজ্ঞায় আবার আসি, সংজ্ঞায় খেয়াল করো, দুইয়ের পরিপূরক কি? দুইয়ের পরিপূরক হচ্ছে কোনো বাইনারি সংখ্যাকে একের পরিপূরক বা একের পরিপূরক জিনিসটা কি? একের পরিপূরক হচ্ছে তোমার উল্টিয়ে লেখা। একের পরিপূরক হচ্ছে কি উল্টায় লেখা, মানে 0 জায়গায় 1 লিখবা, 1 এর জায়গায় 0 লিখবা, এটা হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক যেটা হবে তার সাথে তুমি আবার করবা কি 1 যোগ করে তুমি বাইনারি সংখ্যা যোগ করার পরে তুমি একটা বাইনারি সংখ্যা পাবা, যে বাইনারি সংখ্যাটা গঠিত হয়েছে সেটাই হচ্ছে কি দুইয়ের পরিপূরক।
দেখো দুইয়ের পরিপূরকটা তোমাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কমেন্টে লিখলে আমি হয়তো পরবর্তী ক্লাসে বা বোঝাতে চেষ্টা করব, বা প্রেজেন্টেশনের শেষের দিকে তোমরা কোশ্চেন করার সুযোগ পাবা, তখন তোমরা কোশ্চেন করলে আমি আবার হয়তো। তারপরে আসো যে মৌলিক গেট কি। মৌলিক গেট হচ্ছে তোমার যে সকল লজিক গেট এর মাধ্যমে বুলিয়ান অ্যালজাবরার মৌলিক অপারেশনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় কি মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে তোমার যেই গেটগুলো প্রাথমিকভাবে ডেভেলপ করা হচ্ছে। গেট তো টোটাল আছে 7টা, সাধারণ এই 7টা গেটের মধ্যে 3টা গেট হচ্ছে মৌলিক গেট। 3টা গেট ডেভেলপ করা হচ্ছে, আর এই 3টা গেটকে একটার সাথে আরেকটা যোগ করে তারপরে বাকি 4টা বানানো হয়েছে। আমি ওই ব্যাপারগুলো তো আসতেছি একটু পরেই। এখন আসো যে এই ব্যাপারগুলো তুমি কিভাবে বলবা যে মৌলিক গেট কি। মৌলিক গেট হচ্ছে যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজাবরার মৌলিক অপারেশনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় কি মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে যে গেটগুলোর মাধ্যমে বুলিয়ান অ্যালজাবরার যে মৌলিক লজিক গুলো আছে সেগুলো বাস্তবায়ন করা হয়। মৌলিক লজিক কি আছে, এন্ড অর নট, এই মৌলিক লজিক আছে, এগুলো তোমার বাস্তবায়ন করা হয়, সেটা হচ্ছে মৌলিক গেট। এবার আসো যে ডিজিট বা অঙ্ক কি। ডিজিট বা অঙ্ক যে কোনো সংখ্যাতে কোনো সংখ্যা পদ্ধতিতে লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সংকেত বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিজিট। ডিজিট কি, এই যে এখানে এক্সাম্পল দেখো, যেমন হেক্সাডেসিমেলের কোনো হেক্সাডেসিমেল নাম্বারিং সিস্টেমে যদি আমি কোনো একটা নাম্বার লিখতে চাই তাহলে আমি কি করব, 0 থেকে 9 এবং এ থেকে এফ, এই যে এই 16টা মৌলিক চিহ্ন আছে এগুলো ব্যবহার করে আমি যে কোনো সংখ্যা লিখতে পারবো। তো এই সংখ্যা লেখার জন্য এখান থেকে যে ডিজিটগুলো ইউজ করব, যে মৌলিক চিহ্নগুলো ব্যবহার করব, এগুলো হচ্ছে অঙ্ক বা ডিজিট। যেমন বাইনারিতে দেখো 0 আর 1, এই দুইটা হচ্ছে কি ডিজিট বা অঙ্ক। এই দুইগুলো ব্যবহার করে বাইনারিতে যত সংখ্যা আছে সেগুলো লিখবো। তোমরা বাংলাতে একটু পার্থক্য ধরে নিতে পারো এভাবে। অঙ্ক হচ্ছে তোমার এই যে চিহ্নগুলো, আর এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা যে একটা সংখ্যা দাঁড় করাই, মানে সংখ্যা হচ্ছে তোমার যৌগিক ধরতে পারো আর কি, তোমরা এইভাবে মনে রাখতে পারো। বাইনারির মধ্যে যে মৌলিক যে চিহ্ন দুইটা আছে সেটা হচ্ছে কি ডিজিট বা অঙ্ক, আর এইগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যা লিখবো। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা সংখ্যা, এই অক্টালের ক্ষেত্রে দেখো 0 থেকে 7 পর্যন্ত একটা এই আছে তোমার 8টা, এই 8টা মৌলিক ডিজিট বা অঙ্ক আছে, এগুলো ব্যবহার করে আমরা অক্টাল নাম্বারিং সিস্টেমে যে কোনো সংখ্যা লিখতে পারি। এরপরে ডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 10টা আছে, তো এই ডেসিমেলের মধ্যে এই 10টা মৌলিক ডিজিট বা অঙ্ক ব্যবহার করে আমরা কি করতে পারি, যে কোনো সংখ্যা, যেমন 50কে আমরা বলবো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা আমরা লিখতে পারি। তো এখন আবার সংখ্যাটা তোমরা খেয়াল করো, ডিজিট বা অঙ্ক কি। ডিজিট বা অঙ্ক হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন, মৌলিক যে চিহ্নগুলো বা সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিজিট বা অঙ্ক বলা হয়। আচ্ছা, এবার আসো এসওকি কোড কি। এই এসওকি কোড হচ্ছে তোমার আস্কি কোড বা এসওকি কোড। আস্কি কোডের এই যে ফুল ফর্ম এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইনফরমেশন এই মানে এই ইংরেজিটা তোমরা যদি খেয়াল করো তাহলে অনেকটা ব্যাপার বুঝে যাবা, যে আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকার মধ্যে কোম্পানি আছে যারা তোমার আইবিএম ধরো, যত কোম্পানি আছে, তো এদের একটা সংস্থা আছে আমেরিকান, মানে জাতীয়ভাবে ওদের একটা সংস্থা আছে। তো ওই সংস্থা করে কি, যাতে সবার গবেষণার কাজগুলো এক হয়, সব কম্পিউটারের কাজগুলো এক হয়, ওরা একটা স্ট্যান্ডার্ড নিয়ন্ত্রণ করে দেয়। তো এই স্ট্যান্ডার্ড নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা একটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড হচ্ছে এই যে তোমাদের কোনো কিছুকে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য যা ব্যবহার করা, এটা হলো কোড। এরপর ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইনফরমেশন মানে তথ্য, ইন্টারচেঞ্জ মানে পারস্পরিক আদান প্রদান, ইন্টারচেঞ্জ আদান প্রদান আর কি, পারস্পরিক যে আদান প্রদান মানে হচ্ছে তারা একটা স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠা করেছে যেটার মাধ্যমে কোড তোমার স্থানান্তর করা যাবে, ইনফরমেশন স্থানান্তর করা যাবে
তো এরকম একটা কোড তারা জেনারেট করেছে, এটাই হচ্ছে তোমার অ্যাসকি কোড। তো এসকিউ কোডের কিছু এক্সাম্পল এখানে আমি দিয়ে রেখেছি। দেখো বির জন্য এই যে এসকিউ কোড হচ্ছে এরকম 2 4 6 7 বিট হয়, আরেকটা বিট তারা রিজার্ভ রাখে আর কি। 2 2 4 6 7, দেখো প্রত্যেকটাই 2 4 6 7 বিট, প্রত্যেকটা হচ্ছে 7 বিট। আরেকটা বিট মানে 8 বিটের একটা ইয়া থাকে, তো স্লট থাকে, 8 বিটের স্লটের মধ্যে একটা বিট ওনারা রিজার্ভ রাখে, আর 7টা বিট ইউজ করে এই কোডগুলো জেনারেট করার জন্য। এই ব্যাপারগুলো আরো আমি ব্যাখ্যা করব, আপাতত শুধু আজকে কোডটা কি সেটা তুমি একটু মাথায় রাখো যে আজকে কোড এরকম একটা বিষয়। আচ্ছা, তারপরে আসো যে হাফ অ্যাডার। আমি এখানে দুইটা অ্যাডারের ছবি পাশাপাশি রেখেছি যাতে তুমি পার্থক্যগুলো বুঝতে পারো। যে 2 বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় কি হাফ অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে তোমার দুইটা সংখ্যাকে দিলাম, এই যে এখানে দেখো হাফ অ্যাডারের ছবি দেওয়া আছে। আমি ধরো একটা সংখ্যা এ মানে এর জায়গায় তুমি একটা সংখ্যা ধরো, বি জায়গায় একটা সংখ্যা ধরো। তো এ এবং বি একটা একটা করে আমি দুইটা জিনিস দিলাম। ধরো এখানে যেটা দিতে হবে বিট দিতে হবে, সংখ্যা বলতে তোমার বিট দিতে হবে। তো আমি এখানে একটা বিট দিলাম, এখানে একটা বিট দিলাম, দেওয়ার পরে দেখো এই দুইটা বিটই কিন্তু দুই জায়গায় যাবে। একটা যাবে হচ্ছে তোমার এক্সোর গেটে, এক্সোর গেটে গিয়ে সে সাম প্রডিউস করবে, আর এই দুইটা কানেকশনে আবার চলে যাবে হচ্ছে কি এন্ড গেটের মধ্যে, এন্ড গেটের মধ্যে গিয়ে ক্যারি ক্যারি প্রডিউস করবে। তো এখানে হচ্ছে দুইটা বিষয় প্রডিউস করা, একটা হলো সাম আর একটা হলো কি ক্যারি, এটা হলো হাফ অ্যাডার। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখো এখানে এ বি এবং সি, তিনটা সি ইন, তিনটা ইনপুট দেওয়া যায়। তিনটা ইনপুট দেওয়ার পরে এখানে দেখো কিছু কমপ্লেক্স অপারেশন আছে, সেটা করার পরে আমরা আউটপুট পাই কয়টা, আউটপুট পাই হচ্ছে একটা সাম আর একটা হচ্ছে কি ক্যারি, এই দুইটা আউটপুট পাই। এখানে মৌলিক যে পার্থক্যটা, এখানে হাফ এডার দুইটা বিট নেয়, দেখো ইনপুট নেয় দুইটা বিট, আর ফুল এডার ইনপুট নেয় হচ্ছে তিনটা বিট ইনপুট নিতে পারে। এই হাফ এডার এবং ফুল এডার মধ্যে মৌলিক পার্থক্য। আচ্ছা, সংজ্ঞাটা ভালো করে আপাতত সংজ্ঞাটা মুখস্থ করো, পরবর্তীতে আমি এটা আলোচনা করবো আরো, এবং কিভাবে কনভার্ট করতে, কিভাবে ড্র করতে হয়, কিভাবে সহজে মনে রাখবা, এই ব্যাপারগুলো আছে আমি পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, দেখো 2 বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় হাফ অ্যাডার। হাফ অ্যাডার কাকে বলে? হাফ অ্যাডার হচ্ছে একটা সার্কিট, সহজে মনে রাখো। হাফ অ্যাডার হচ্ছে একটা সার্কিট যেটা তোমার কি করবে, দুইটা বিটকে যোগ করে দিবে। হাফ অ্যাডার হচ্ছে একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে তুমি দুইটা বিট পাঠাবা, সে তোমাকে এই দুইটা বিট যোগ করে দিয়ে দিবে, এটাই হচ্ছে হাফ অ্যাডার। তাহলে ফুল অ্যাডারও বলতে পারো। আচ্ছা, ফুল অ্যাডার আমরা পরেই বলি। এখন আসো যৌগিক গেট। মৌলিক গেট তোমরা আগে দেখে আসছো, এখন আসছে যৌগিক গেট। যৌগিক গেট কি? মৌলিক গেট জোড়া দিয়ে দিয়ে যে গেট বানানো হয় সেটাই হচ্ছে কি তোমার যৌগিক গেট। মৌলিক গেট একটা একটার সাথে লাগিয়ে যোগ করে আমরা যে গেট বানাবো সেটাই হচ্ছে কি যৌগিক গেট। তো যৌগিক গেট ভাঙলে, আবার উল্টাভাবে যদি আমি কথাটা বলি, দেখো যৌগিক গেট ভাঙলে আমরা এর ভিতরে পাবো কি মৌলিক গেট পাবো, দুই বা ততোধিক মৌলিক গেট আমরা পাবো। এখন এখানে দেখো সংজ্ঞাটা কিভাবে দেওয়া হচ্ছে যৌগিক গেট কি। যৌগিক গেট হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয় তাকে যৌগিক গেট বলে। যৌগিক গেট কাকে বলে? যৌগিক গেট হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয় তাকে বলা হয় যৌগিক গেট। আবার বলছি শোনো, যৌগিক গেট হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয় তাকে বলা হয় যৌগিক গেট। তো এখানে আমি যৌগিক গেটের দুটো উদাহরণ দিয়েছি, যেমন ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটটা গঠন করার জন্য এর ভিতরে মূলত দুইটা গেট ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেটের মাথায় যোগ করে দেওয়া হচ্ছে নট গেট। এন্ড আর নট দুইটা গেট যোগ হয়ে হচ্ছে ন্যান্ড গেট। নর গেটের ক্ষেত্রে খেয়াল করো, নর গেটের ক্ষেত্রে অর গেটের সাথে নট গেট যোগ করে দেওয়া হচ্ছে, সেটা হয়ে গেছে নর গেট। তো যৌগিক গেট আরো দুইটা আছে, সেই দুইটা হলো তোমার এক্সর আর এক্সনর। এক্সর এবং এক্সনরের মধ্যে অনেক কমপ্লেক্স সার্কিট ইউজ করা হয়েছে, আমি পরবর্তীতে সেটা শো করব, তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। আজকে এখানে আনলাম না কারণ যাতে ব্যাপারগুলো অনেক বেশি কঠিন না হয়ে যায় শুরুতেই। তারপরে আসো যৌগিক গেট। আচ্ছা, আজকে মোটামুটি তোমাদের সাথে 20টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে 10টা পয়েন্টের কিছু গতকাল আলোচনা করা হয়েছিল, আর আজকে নতুন করে আরো 10টা আলোচনা করা হয়েছে আগের গুলো সহ। আর লাইভ ক্লাসটা মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো এখন আমি
তোমরা কেউ যদি অ্যাড হতে চাও তাহলে আমি অ্যাড করতে পারি। ওই দেখো ওখানে লিংক দেওয়া আছে, ওই লিংক থেকে তোমরা অ্যাড হতে পারো। তোমরা যদি অ্যাড হও তাহলে সরাসরি এই যে স্ক্রিনে তোমাকে দেখা যাবে। আম, আচ্ছা, আমি তাহলে এখন স্ক্রিন শেয়ার যেটা আছে সেটা থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে একটু কথাবার্তা বলবো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটার আনসার দিব। আর তারপরেই আমি লাইভটা ক্লোজ করে দিব, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। যদি তুমি কোশ্চেন করো তাহলে সেই অনুযায়ী একটু কথাবার্তা বলবো। কারো কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলতে পারো, বা লাইভে কোনো প্রবলেম থাকলে বলতে পারো, যে সাউন্ড প্রবলেম এটা ওটা যে কোনো ধরনের কোনো কিছুই তোমরা কমেন্টে বলতে পারো। আবার কেউ চাইলে এখানে এড হয়ে সরাসরি সবার সামনে কথাও বলতে পারো। তোমরা তোমাদের মধ্যে থেকে দু একজন একটু ট্রাই করে দেখতে পারো যে তুমি আসলে এড হতে পারো কিনা। এড হওয়া, যেহেতু এটা আইসিটি ক্লাস, তুমি এখানে এড হলা, এড হয়ে কথা বললা, এটাও কিন্তু তোমার একটা প্র্যাকটিক্যালের অংশ বলতে পারো, বা একটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার আছে। তো তোমাদের মধ্য থেকে কেউ যদি ইচ্ছুক থাকো তাহলে আমাকে রিকোয়েস্ট, ওই যে লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে ক্লিক করে তোমাকে একটু টাইম নিবে, তারপরে তোমাকে এখানে শো করবে, করলে তুমি তারপরে আমি এখান থেকে অনুমতি দিলে তোমাকে এখানে দেখা যাবে আর কি। তো ঠিক আছে, দেখো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। একজন লিখেছো যে তুমি কিছুই বুঝতে পারোনি, তুমি আসলেই সব শেষ হয়ে যায়। আর তুমি দেরি করেছো কেন? আজকে তো আগেই বলে দেওয়া হয়েছে যে ক্লাসটা হবে, এবং সেটা টাইমও উল্লেখ করে দেওয়া হয়েছে, টাইম অনুযায়ী শুরু করা হয়েছে, আগে শুরু করা হয়নি। আচ্ছা, তো তোমার জন্য তো আসলে দুঃখ প্রকাশ। লাইভ ক্লাস সরাসরি করতে পারলে সেটা একটা ব্যাপার, পরবর্তীতে দেখলে দেখা হয়, কিন্তু লাইভ দেখার মতো ওরকম ইন্টারেস্ট পাওয়া যায় না। তারপর একটু কষ্ট করে তুমি পরে এটা দেখে নিও, দেখে নিয়ে দেখো তুমি পুরো ব্যাপারগুলো বুঝতে পারো কিনা। যদি না বুঝতে পারো নোট করে রাখো, পরবর্তী যখন ক্লাস হবে সেখানে তুমি কোশ্চেন করলে আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব, বা তুমি সেটাই করো আর কি। আচ্ছা, তারপরে একজন বলেছো যে আল্লাহ রহমতে সব বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ সেটা অবশ্যই আল্লাহ রহমত, কারণ আল্লাহর দয়া ছাড়া তোমার ব্রেন ওভাবে কাজ করবে না, বোঝারও কথা না। গ্রুপে এটা থাকবে, পোস্ট আকারে থাকবে, কোনো সমস্যা নেই। একজন লিখেছো যে গ্রুপে পোস্ট দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, গ্রুপে এটা থাকবে, অলরেডি লাইভ হচ্ছে। আর আমি গ্রুপে আগে অ্যানাউন্স দিয়ে দিয়েছি যে আমি 8টায় লাইভ আসবো, লাইভে এসে ক্লাস হবে। আর তারপরে ইয়া করো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আগামীকাল তোমরা আমি পরবর্তীতে হয়তো তোমাদের সাথে সময় ঠিক করে নিব। আপাতত আগামীকালও তোমরা এই ঠিক 8টায় আসো। আজকে 1 ঘন্টা হয়ে গেছে, চেয়েছিলাম আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে। আগামীকাল দেখি আর একটু কম সময়ের মধ্যে শেষ করে দিতে চেষ্টা করব। তোমরা আগামীকালও 8টায় আসবা। আচ্ছা, তোমরা এই পর্যন্ত প্রতিদিন এই, একজন লিখেছো যে রোজ কি সেম টাইমে আসবেন? আপাতত 8টা, এই টাইমটা ফিক্সড। আপাতত 8টার টাইমটা তোমরা ধরে নাও যে প্রতিদিন 8টায় তোমাদের ক্লাস থাকবে। 8টায় আসলে তোমরা, হ্যাঁ আপাতত এই টাইমটা প্রতিদিনের জন্য, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে একটু জটপট লিখো, আমি শেষ করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর আমি তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থাকো, আর আগামীকাল ভালো করে ব্যাপারগুলো পড়তে চেষ্টা করো। কোনো ব্যাপার বুঝতে না পারলে রিমাইন্ড করে আবার দেখো, আর তারপরে না বুঝতে পারলে নোট করে রেখো, লাইভ ক্লাসে আবার কোশ্চেন করো। যে একজন লিখেছো যে অন্য কোনো ক্লাস হবে নাকি শুধু আইসিটি? অন্যান্য ক্লাসগুলো হবে, কলেজ প্রিপারেশন নিচ্ছি, আপাতত আইসিটিটা হচ্ছে, আর অন্যান্য ক্লাসগুলো খুব শীঘ্রই হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তো তুমি আপাতত আইসিটি হচ্ছে, আর খুব শীঘ্রই অন্যান্য ক্লাসগুলো হবে আর কি। আচ্ছা,
তোমরা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।